হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের বর্ণালী ম্যাম আবারও চলে এসেছে তোমাদের সেকেন্ড সামেটিভের আরও একটা চ্যাপ্টার নিয়ে, কি পুষ্টি চ্যাপ্টার। ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এর আগে অলরেডি আমরা সমস্ত চ্যাপ্টারগুলো করে ফেলেছি, সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, সমস্ত কিছু কিন্তু করানো আছে। যারা যারা জানো না, এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও। আর আজকে আমরা করব পুষ্টি চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, তো আমরা দুটো পার্টে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে তার ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা মূলত কী কী পড়বো, যে পুষ্টি বলতে কি বোঝায় এবং পুষ্টি কার মাধ্যমে হচ্ছে মানবদেহে, অর্থাৎ পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এই পর্যন্ত কিন্তু আজকের ক্লাসে আমরা পুরো ডিটেল দেখব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আর তোমাদের প্রত্যেককে বলবো, যারা যারা তোমরা দেখছো ভিডিওটা, এখানে কিন্তু একদম রেগুলার বেসিসে প্রত্যেকটা ক্লাস আসছে, তাই তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি এখনও না করে থাকো। আর যদি এই চ্যানেলটা যদি এটা থেকে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আজকের পুষ্টি চ্যাপ্টার। তো পুষ্টি বলতে আমরা কি বুঝি? পুষ্টি বলতে, দেখো, আমরা খাবার খাই, তাই না? খাবার কেন খাই? সেখান থেকে পুষ্টি পাওয়ার জন্য। তো পুষ্টি দিয়ে আমাদের কি হবে? কারণ এই পুষ্টি বা পুষ্টিজাত দ্রব্য থেকে আমাদের কি তৈরি হয়? এনার্জি তৈরি হয়। আর এই এনার্জি বা শক্তি উৎপন্ন করার জন্যই কিন্তু আমরা খাবার খেয়ে থাকি। কারণ যে কোনো জীবকে বেঁচে থাকতে গেলে বা বিভিন্ন কাজকর্ম করতে গেলে আমাদের কি প্রয়োজন? আমাদের কিন্তু শক্তি প্রয়োজন। মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 2000 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তি রেগুলার প্রয়োজন। আর এই শক্তিটা আমরা তখনই পাবো যখন আমরা বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, বিভিন্ন ধরনের খাদ্যবস্তু রয়েছে, এই সমস্ত খাদ্যবস্তুগুলোকে আমরা গ্রহণ করব। এবার এই খাদ্যবস্তু গ্রহণ করলেই তো হবে না। খাদ্যবস্তু থেকে তো সরাসরি আর শক্তি উৎপন্ন হয়ে যায় না, কারণ এই খাদ্যগুলোকে আমাদের পৌঁছতে হবে কোষের মধ্যে। আমরা এর আগে অলরেডি শ্বসন চ্যাপ্টার পড়ে এসেছি, সেখানে আমরা কি পড়েছি? যে কোষের মধ্যে থাকা খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি তৈরি করে, শ্বসন পদ্ধতির মাধ্যমে শক্তি তৈরি হয়। তাহলে তার আগে সেই খাদ্যবস্তুটাকে কোষে পৌঁছতে তো হবে। এবার আমরা যে খাদ্যবস্তু খাই, ধরো এই যে শাকসবজি, ফল, ভাত, তরকারি, তোমরা রুটি যাই খাচ্ছ না কেন, সেই সমস্ত খাদ্যবস্তুগুলো একটা কোষের তুলনায় অনেক বড়। সামান্য একটা ভাতের দানা, সেটাও কিন্তু কোষের তুলনায় অনেক বড়। তাহলে তুমি যে খাবারটা খাচ্ছ সেটা কোষের মধ্যে কি করে প্রবেশ করবে? তাহলে কি করতে হবে? ওই খাবারটাকে ডাইজেস্ট করতে হবে, অর্থাৎ ওই জটিল খাদ্যবস্তু বা ওই যে বড় সাইজের খাদ্যবস্তু, সেটাকে ভেঙে এত ছোট ছোট টুকরো তৈরি করতে হবে যাতে সেটা কোষের মধ্যে প্রবেশ করতে পারে। ঠিক আছে, তো এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? পুষ্টি বা পরিপাক। তাহলে এই খাদ্য পরিপাকের মাধ্যমে আমরা কি পাচ্ছি? পুষ্টি পদার্থ পাচ্ছি, যেটা আমাদের কোষে প্রবেশ করতে পারছে এবং সেখানে গিয়ে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করতে পারছে। তাহলে বোঝা গেল? তাহলে পুষ্টি বলতে আমরা কি বুঝবো? এখানে আমি লিখছি যে যে প্রক্রিয়ায় যে কোনো জীবকোষ, অবশ্যই সেটা জীব হতে হবে, কোনো জড়বস্তুকে তো খাবার খাওয়ানোর প্রয়োজন পড়ে না, তাই না? তাহলে যে প্রক্রিয়ায় কোনো সজীব দেহ বিভিন্ন প্রকার খাদ্যবস্তু গ্রহণ, শুধু গ্রহণ করলেই হবে না, খাদ্যবস্তু গ্রহণ, তারপরে সেটার পরিপাক, খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, তারপরে সেটাকে শোষণও করতে হবে। পরিপাক করার পর শোষণ, তারপরে সেটাকে কোষের অঙ্গীভূত হতে হবে, মানে আত্তীকরণ, এবং বহিষ্করণ। বহিষ্করণ কি? খাবার আমরা যা খাচ্ছি তার প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কোষে প্রবেশ করতে পারছে না, এমন কিছু অপাচ্য অংশ থেকে যায় যেটা আমাদের দেহের প্রয়োজন নেই। তাহলে সেই অপাচ্য অংশের কিন্তু বহিষ্করণ হয় মলের মাধ্যমে। তাহলে যে প্রক্রিয়ায় যে কোনো সজীব দেহ বিভিন্ন প্রকার খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, শোষণ, এখানে শোষক লিখেছি, শোষণ হবে, শোষণ এবং আত্তীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে দেহের
প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাকে পুষ্টি বলা হয়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পুষ্টি। তাহলে এই পুষ্টি পদ্ধতি সম্পন্ন করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু বিভিন্ন খাদ্য সম্পর্কে জানতে হবে, আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ কোন কোন অঙ্গ এই পুষ্টির সাথে রিলেটেড সেই সমস্ত অঙ্গ সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। তাহলে ফার্স্টে আমরা জেনে নিই যে আমরা খাদ্য খাচ্ছি, এই খাদ্যের কি কি ব্যবহার রয়েছে। কি কি ব্যবহার রয়েছে? এক হচ্ছে শক্তি উৎপাদন। আমাদের দেহের যে প্রয়োজনীয় শক্তি সেটা উৎপাদন করতে গেলে আমাদের কি করতে হয়? খাদ্য গ্রহণ করতে হয়। খাদ্য ক রকমের হয়? খাদ্য কিন্তু 3 রকমের হয়। এক হচ্ছে প্রোটিন, আর এক হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, আর একটা হচ্ছে লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য। এই 3 প্রকারের খাদ্য হয়ে থাকে। শর্করা জাতীয় খাদ্য কোনগুলো? এই যে ভাত, আলু, যেগুলোতে সবজি, এইসবের মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য থাকে। প্রোটিন কার মধ্যে থাকে? মাছ, মাংস, ডিম, এগুলোর মধ্যে কি রয়েছে? প্রোটিন রয়েছে। আর ফ্যাট কিসে রয়েছে? তেল, ঘি, মাখন, চর্বি, যে সমস্ত খাবারগুলো রয়েছে এদের মধ্যে ফ্যাট রয়েছে। তো এদের থেকে আমরা কত পরিমাণ শক্তি পাই? ধরো 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পাবো। 1 গ্রাম শর্করা থেকে কতটা শক্তি পাবো? সেম শক্তি, 4.1 কিলো ক্যালোরি শক্তি পাবো। আর 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে একটা প্রাপ্তবয়স্ক মানুষের কত শক্তির প্রয়োজন? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট শক্তির চাহিদা কত? মোট শক্তির চাহিদা হয়ে যাচ্ছে 2000 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে, এটা দৈনিক আমি লিখলাম, প্রতিদিন দৈনিক একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট শক্তির চাহিদা 2000 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তি। তাহলে প্রোটিন কতটা খেতে হবে? তার যতটা ওজন, যে মানুষের যতটা ওজন তত গ্রাম প্রোটিন তাকে খেতে হবে। ঠিক আছে, সেম টাইমের মানে সেম অ্যামাউন্টের শর্করা জাতীয় খাদ্যও কিন্তু আমাদের খেতে হবে, তবে দেহে শক্তির চাহিদা কিন্তু মিটবে। তাহলে খাদ্য আমরা কেন খেয়ে থাকি? এই শক্তিগুলো তৈরি করার জন্য আমরা খাদ্য খেয়ে থাকি। এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে খাদ্যের মধ্যে। এমন অনেক খাবার রয়েছে যার মধ্যে বিভিন্ন প্রকারের ভিটামিন রয়েছে। ভিটামিন, কি কি ভিটামিন রয়েছে চলো দেখে নিই। খাদ্যস্থ ভিটামিন কি কি রয়েছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি রয়েছে, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স। তো বিভিন্ন খাদ্য থেকে আমরা এই ভিটামিনগুলো পেয়ে থাকি। আর এই ভিটামিনগুলো কেন আমাদের শরীরে দরকার? দেখো, এদের অভাবে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়। কি কি রোগ হয়? ভিটামিন এর অভাবে কি রোগ হবে? রাতকানা রোগ হয়। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম অভাবজনিত রোগ। অভাবজনিত রোগ, ভিটামিনের অভাবজনিত রোগ। তাহলে ভিটামিন এর অভাবে কি রোগ হচ্ছে? রাতকানা রোগ হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে কি হচ্ছে? ভিটামিন ডি আমাদের কি করে বলতো? আমাদের যে অস্থি রয়েছে, হাড়গোড়, সেখানে ক্যালসিয়াম ঘনত্ব বাড়িয়ে দেয়, ক্যালসিয়ামের উৎপত্তি ঘটায়। তাহলে সেই ক্যালসিয়াম কমে যাবে আমাদের, তাহলে ক্যালসিয়াম হ্রাস পাবে। ক্যালসিয়াম হ্রাস পাবে। ভিটামিন সি আমাদের স্কারভি রোগের, ভিটামিন সি এর অভাবে কি রোগ হচ্ছে? স্কারভি হবে। ই, ভিটামিন ই এর অভাব ঘটলে বন্ধ্যাত্ব দেখা দেবে। আর বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স বিভিন্ন ধরনের রক্তাল্পতা,
এক সেকেন্ড, রক্তাল্পতা, বেরি, এই ধরনের রোগগুলো হয়। আর একটা রয়েছে ভিটামিন কে, ভিটামিন কে, এর অভাবে কি রোগ হবে? রক্তক্ষরণ, রক্তক্ষরণ বেড়ে যাবে। তো এই হচ্ছে ভিটামিনগুলো আমাদের শরীরে এই কারণেই দরকার, কারণ এদের অভাবে কিন্তু এই রোগগুলো হয়। তাই এই রোগের হাত থেকে বাঁচতে আমাদের সেই ধরনের খাদ্যগুলো খেতে হবে যাদের মধ্যে ভিটামিন রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বৃদ্ধি ও ক্ষয়পূরণ। এই যে খাবারগুলো আমরা খাচ্ছি সেই খাবারগুলোকে আমরা কি করি? দেহে ডাইজেস্ট করি বা পরিপাক করি, এবং সেই খাদ্যগুলো আমাদের কোষের অন্তর্ভুক্ত হয়। আর কোষের অন্তর্ভুক্ত হওয়ার পর সেখান থেকে আমরা শক্তি উৎপন্ন করি, যার মাধ্যমে আমরা নিজেদের সমস্ত বিপাকীয় কাজকর্ম, নিজেদের কোষ বিভাজন হয়, কোষের বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ ঘটে। ধরো কোথাও কোষ কোথাও কেটে গেছে, আঘাতপ্রাপ্ত স্থান, সেই জায়গাগুলো আবার নতুনভাবে কোষ বিভাজন হতে পারে। তাহলে এই সমস্ত কিছু হওয়ার জন্য তো শক্তি প্রয়োজন, অর্থাৎ আমাদের বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য কিন্তু খাদ্য প্রয়োজন। তাহলে বোঝা গেল খাদ্য কেন প্রয়োজন। এবার আসছি, এই যে খাদ্যটাকে আমরা খাচ্ছি, খাদ্যটাকে ডাইজেস্ট কারা কারা করবে? খাদ্যটাকে আমাদের ডাইজেস্ট করবে কে? আমাদের পৌষ্টিক তন্ত্র। এক সেকেন্ড, খাদ্যটাকে ডাইজেস্ট করবে কে? আমাদের পৌষ্টিক তন্ত্র। আচ্ছা, পৌষ্টিক তন্ত্র কি কি নিয়ে গঠিত? দেখো, একটা মানুষের দেহে পৌষ্টিক তন্ত্র রয়েছে, অর্থাৎ যারা খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ এই সমস্ত কাজে হেল্প করবে, তাদেরকে বলা হয় একত্রে পৌষ্টিক তন্ত্র। কারণ অনেকগুলো অঙ্গ একই কাজ করছে, তাদেরকে বলা হয় একটা তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। তো এই পৌষ্টিক তন্ত্রের মধ্যে কি রয়েছে? এই ধরো মানুষের নাক, মুখ এখান থেকে রয়েছে। তো এখান থেকে নাসাগহ্বর, এটা গলবিল, এখান থেকে মুখের সাথে কানেক্টেড হচ্ছে, মুখের সাথে গলবিল কানেক্টেড হয়ে এখান থেকে দুটো নালী তৈরি হয়। একটা চলে যাচ্ছে শ্বাসনালী, আর একটা চলে যাবে গ্রাসনালী। তো আমি গ্রাসনালীতে দেখাবো, কারণ গ্রাসনালী দিয়ে কিন্তু খাদ্য যায়। তো এই হচ্ছে গ্রাসনালী। আর এই গ্রাসনালীর পরে রয়েছে কি? পাকস্থলী। ঠিক আছে, এটা হচ্ছে পাকস্থলী। আর পাকস্থলীর পরে এই অংশটাকে আমরা বলবো ক্ষুদ্রান্ত। এখানে বিভিন্ন প্যাঁচানো অংশ দেখতে পাওয়া যায়, এরকম বিভিন্ন প্যাঁচানো অংশ কিন্তু দেখতে পাওয়া যায়। এই প্যাঁচানো অংশটাকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত। আর এই ক্ষুদ্রান্তর এখান থেকে স্টার্ট হবে বৃহদন্ত্র, অর্থাৎ আর এই বৃহদন্ত্র নিচে মলাশয় বা পায়ুছিদ্র তৈরি করবে। তো এই হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। তাহলে আলটিমেটলি আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা খাদ্যবস্তু গ্রহণ করছি, সেই খাদ্যবস্তু কোথা থেকে আসছে? মুখগহ্বর। এটা কি? মুখগহ্বর। ফার্স্টে মুখগহ্বর, তারপরে যাচ্ছে কি? এইটা, এই অংশটাকে বলা হচ্ছে গলবিল। গলবিল, গলবিলের পরবর্তী যে অংশটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত, এই অংশটাকে বলা হচ্ছে কি? গ্রাসনালী। তাহলে এই গ্রাসনালীর মাধ্যমে খাদ্যবস্তু, গ্রাসনালীর মাধ্যমে খাদ্যবস্তু কোথায় আসছে? আমাদের পাকস্থলীতে আসছে। এটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলী, ঠিক আছে। তারপরে পাকস্থলীতে খাবার কি হচ্ছে? ডাইজেস্ট হচ্ছে, ছোট 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 কণায় তৈরি হচ্ছে, সেগুলো আবার কোথায় চলে যাচ্ছে? আমাদের ক্ষুদ্রান্তে চলে যাচ্ছে। আর এই ক্ষুদ্রান্তে খাদ্য শোষিত হবে,
ঠিক আছে, এই পুরো মেকানিজমগুলো আমরা দেখবো। এখন জাস্ট আমি ব্রিফ আইডিয়া দিচ্ছি কারণ পুষ্টিটা বোঝানোর জন্য। তারপর ক্ষুদ্রান্ত থেকে খাদ্যবস্তু যেটা পাচিত হলো বা যেটা আমাদের দেহের জন্য প্রয়োজনীয়, সেই ক্ষুদ্রান্ত থেকে কোথায় চলে যাবে? রক্তবাহে চলে যাবে। কিভাবে? ধরো এখানে ক্ষুদ্রান্ত রয়েছে, এটা ধরো ক্ষুদ্রান্তের প্রাচীর, আর তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে রক্তবাহ। ঠিক আছে, এখান দিয়ে রয়েছে রক্তবাহ। তো কি হবে? এই যে খাদ্য কণাগুলো সরাসরি কিসে চলে যাবে? রক্তবাহে কনভার্ট হয়ে যাবে। আর রক্ত কি করবে? এই খাদ্যটাকে নিয়ে সারা শরীরের সমস্ত কোষে পৌঁছে দেবে। আর অপাচ্য অংশ যেটা রক্তে গেল না, বড় বড় কণা যেগুলো থেকে গেল বা যেগুলো ঠিকঠাক পাচিত হয়নি, সেই খাদ্যগুলো কি হবে? অপাচ্য অংশগুলো সেগুলো কিন্তু এই যে বৃহদন্ত্রে প্রবেশ করবে এবং সেখানে কিসে রূপান্তরিত হবে? মলে রূপান্তরিত হবে। তাহলে এটা বৃহদন্ত্র, এখানে মল তৈরি হবে যেটা মলাশয় দিয়ে বাইরে রিলিজ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। তো তন্ত্র কেন বললাম? কারণ এখানে একাধিক অঙ্গ রয়েছে, তারা কিন্তু হেল্প করলো। এবার এইটা তো এই পথ দিয়ে খাবার গেল, এছাড়াও বেশ কিছু অর্গান রয়েছে। কি কি অর্গান রয়েছে? যেমন এখানে রয়েছে তোমার লিভার বা যকৃৎ। ঠিক আছে, লিভার বা যকৃৎ রয়েছে, এরাও কিন্তু পরিপাকে অনেক হেল্প করবে। এখানে লিভার রয়েছে, তারপরে এই জায়গায় কিছু লালা গ্রন্থি রয়েছে। ঠিক আছে, লালা গ্রন্থি প্রেজেন্ট রয়েছে। এই জায়গায় রয়েছে কি? অগ্নাশয়। অগ্নাশয় প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, আবার এখানটায় পিত্তথলি প্রেজেন্ট। তো এইভাবে কিন্তু এই অঙ্গগুলোও কিন্তু এর মধ্যে রয়েছে, যকৃৎ, অগ্নাশয়। তো এগুলোকে বলা হয় পরিপাক গ্রন্থি। তো এই গ্রন্থি, নালী, এই প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি কি কি কাজ, সেই সমস্ত ইন্ডিভিজুয়াল জিনিসগুলো এবার এক এক করে আমরা দেখব। তবে এটা দেখার আগে কয়েকটা জিনিস আমাদের যেগুলো জানতে হবে, যে আমরা পুষ্টি সম্পর্কে পড়লাম, এই পুষ্টি এক একটা জীবদেহে এক এক রকমভাবে হয়। তো পুষ্টিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? স্বভোজী পুষ্টি, আর একটা হচ্ছে পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি বলতে কি বোঝায়? যেটা উদ্ভিদের দেহে দেখতে পাওয়া যায়। দেখো আমরা উদ্ভিদ কিভাবে পুষ্টি সম্পন্ন করে সেটা আগে দেখে নিই, তারপর আমরা প্রাণী দেহে যাব, তারপর মানুষের পরিপাকতন্ত্রে আমরা যাচ্ছি ডিটেলসে। তাহলে উদ্ভিদের যে পুষ্টি রয়েছে, উদ্ভিদ কিভাবে পুষ্টি সম্পন্ন করে? এক নাম্বার হচ্ছে কি? স্বভোজী পুষ্টি। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ নিজেরাই খাদ্য তৈরি করে এবং নিজেদের খাদ্যকেই নিজেরা খাদ্য হিসেবে গ্রহণ করে সেখান থেকে শক্তি উৎপাদন করে, তাদেরকে বলা হয় কি? স্বভোজী পুষ্টি। তাহলে কি? যে সমস্ত উদ্ভিদ নিজেরা খাদ্য উৎপাদন করে সেই খাদ্য থেকেই পুষ্টি সংগ্রহ করে, তাদের স্বভোজী পুষ্টি বলা হয়। স্বভোজী পুষ্টি বলা হয়। তাহলে ম্যাক্সিমাম সবুজ উদ্ভিদ যারা রয়েছে তারা প্রত্যেকেই স্বভোজী পুষ্টি সম্পন্ন করে, কারণ তারা নিজেদের খাদ্য নিজেরা করতে পারে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়, সেই খাদ্য থেকেই শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি হয়। হয়ে গেল স্বভোজী পুষ্টি। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যারা পরভোজী পুষ্টি, মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে সেখান থেকে খাদ্য নেয়। এবার কার থেকে খাদ্য নিচ্ছে সেই হিসাবে পরভোজী পুষ্টিকে আবার আমরা এই চারটে ভাগে ভাগ করেছি। কি কি? এক হচ্ছে মৃতজীবীয় পুষ্টি। মৃতজীবীয় মানে মৃত বস্তুর ওপর জন্মাবে, সেখান থেকে পুষ্টি পদার্থ নেবে। তোমরা যদি ছত্রাক দেখো, বিভিন্ন ধরনের ছত্রাক, এরা কি হয়? মৃত বস্তুর ওপর জন্মায়। যে কোনো কি বলবো, কোনো গাছ মরে পড়ে রয়েছে, সে দেখবে মরা গাছের কাঠের মধ্যে থেকে ছত্রাক বেরিয়েছে, বা যে সমস্ত জায়গায় গাছপালা মরে একটা স্তূপ হয়ে রয়েছে সেই সমস্ত জায়গায় জন্মেছে। অর্থাৎ এরা মৃত বস্তুর ওপর জন্মায়, আর সেখান থেকে তার দেহে যে সমস্ত পুষ্টি রয়ে গেছে সেগুলোকে অ্যাবজর্ব করে। এই মৃত বস্তু থেকে পুষ্টি নাই বলে এদের পুষ্টিকে বলা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি।
কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ছত্রাকদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারপর রয়েছে পরজীবীয়, অর্থাৎ একটা সবুজ উদ্ভিদ সে অন্য কোনো সবুজ উদ্ভিদের উপর, মানে একটা সজীব দেহ অন্য সজীব দেহের উপর ডিপেন্ডেন্ট। মানে স্বর্ণলতা, যার এক্সাম্পল স্বর্ণলতা, এও সজীব, যে গাছটার মধ্যে রয়েছে সেও সজীব, দুজনাই সজীব, কিন্তু এ কি করছে, ওই যার দেহে আশ্রয় নিয়েছে তার দেহ থেকেই সরাসরি পুষ্টি গ্রহণ করছে। তাই এদেরকে কি বলা হয়? পরজীবীয় পুষ্টি। এই পরজীবীর ক্ষেত্রে কি হয়, একজন অপরজনের ক্ষতি করছে। দেখো এ গাছটা একজন, মানে যে গাছটা স্বর্ণলতাকে আশ্রয় দিয়েছে সে তো হেল্প করলো, কিন্তু আশ্রয় দিয়ে কি করলো, স্বর্ণলতা ওর থেকেই খাবার বা পুষ্টি নিয়ে নিচ্ছে। সে বলে না, থাকতে দিলে বসতে দিলে শুতে চাই, এরকম একটা ব্যাপার। তো আশ্রয় দিয়েছে, খেতে চাচ্ছে এখন। তো এটা হচ্ছে পরজীবীয় পুষ্টি। আর তারপরে রয়েছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবী কথার অর্থ হচ্ছে দুজন একসাথে থাকবে এবং দুজনাই দুজনকে হেল্প করবে, এটা হচ্ছে মিথজীবীয় সহাবস্থান। যেমন এক্সাম্পল হয়ে যাচ্ছে লাইকেন। লাইকেন, লাইকেন কি বলতো? লাইকেন দু ধরনের উদ্ভিদের সমন্বয়, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। ছত্রাক যদিও উদ্ভিদ নয়। শৈবাল আর ছত্রাক যখন একসাথে থাকে তখন তাদেরকে বলা হয় লাইকেন। আর এই লাইকেন কি করে, লাইকেনের মধ্যে দেখো শৈবাল কি করছে, সালোক সংশ্লেষ করতে পারে, এ সবুজ, এর মধ্যে ক্লোরোফিল রয়েছে, তাহলে এ খাদ্য তৈরি করে। আর ছত্রাক কি করে, ছত্রাক তো খাদ্য তৈরি করতে পারে না, ওর মধ্যে ক্লোরোফিল নেই। ও কি করে, ও যে জায়গাটায় রয়েছে সেখান থেকে মিনারেলস, ওয়াটার, এই সমস্ত জিনিসগুলো অ্যাবজর্ব করতে পারে, সেগুলো আবার শৈবালকে এনে দিচ্ছে। মানে এ অ্যাকচুয়ালি বাজার করে দিচ্ছে, রান্না করার দায়িত্ব হচ্ছে শৈবালের, এরকম একটা ব্যাপার, দিয়ে দুজন মিলে একসাথে খাবে। তো এই হচ্ছে মিথজীবীয় সহাবস্থান, ঠিক আছে, লাইকেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর লাস্ট রয়েছে পতঙ্গভুক। এমন কিছু উদ্ভিদ রয়েছে যারা পতঙ্গদের ধরে তাদের থেকে পুষ্টি সংগ্রহ করে। দেখো এই সূর্য শিশির বা কলসপত্রী যে গাছগুলো রয়েছে, সূর্য শিশির কি করে, ধরো এরমভাবে খোলা বসে থাকে, আর এদের যে অংশটা এগুলো খুব আঠালো চ্যাটচ্যাটে। তো যখনই কোনো পতঙ্গ এখানে এসে বসে এরা পুরো আটকে যায়, এরমভাবে আটকে যাবে, তখন তাদের পতঙ্গটা ওখানে দম বন্ধ হয়ে মারা যাবে, তারপরে পতঙ্গের দেহে যা যা পুষ্টি পদার্থ আছে সেগুলো সে গ্রহণ করে নেবে। তাহলে পতঙ্গভোগ উদ্ভিদ কারা? সূর্য শিশির, কলসপত্রী, এগুলো সূর্য শিশির, কলসপত্রী, এগুলো হয়ে যাচ্ছে কি পতঙ্গভোগ উদ্ভিদ। তাহলে উদ্ভিদের দেহে এই কয় রকমের পুষ্টি আমরা দেখতে পেলাম। ম্যাক্সিমাম সভোজী, কিন্তু কয়েকটা পরভোজীও কিন্তু এক্সাম্পল রয়েছে। নেক্সট আমরা দেখব প্রাণীরা কিভাবে পুষ্টি সম্পন্ন করে। প্রাণীরা, কোনো প্রাণী কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না, হ্যাঁ ব্যতিক্রম রয়েছে, ইউগ্লিনা, ক্রাইসামি বা এরকম কিছু প্রাণী রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম প্রাণী যদি আমরা দেখি কেউ কিন্তু নিজেদের খাদ্য নিজেদের তৈরি করতে পারে না। আমরা পারি, আমরা রান্না করতে পারি, কিন্তু সেই উপকরণগুলো উদ্ভিদ বানায়। এরকম বলো না যে আমরা তো খাবার বানাই, সেটা আমরা হাত দিয়ে বানাই, আমাদের বডি দিয়ে বানাই না। তো আমাদের বডিতে কিন্তু খাদ্য তৈরি হয় না অটোমেটিক। তো প্রাণীরা সবাই কিন্তু পরভোজী। তাহলে কি কি, এই প্রত্যেকটা পুষ্টি যদি আমরা ভাগ করি কি কি আছে, একটা হচ্ছে পরজীবী, যারা অন্যের ক্ষতি করে। পরজীবী মানেই হচ্ছে একজন উপকৃত হবে, একজন ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের মানুষের দেহেও এমন অনেক পরজীবী রয়েছে, গরু, ছাগল, যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে সবার জন্য কিছু না কিছু পরজীবী রয়েছে। যেমন আমাদের দেহে কৃমি হয়, কৃমি, সেই গোল কৃমি আমাদের দেহের অভ্যন্তরে ক্ষুদ্রান্তে বসবাস করে এবং থেকে সেখানকার কোষ কলা বা যে খাদ্যটা আমরা খাচ্ছি সেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে আমাদের দেহের খাদ্য গ্রহণ করছে, প্লাস আমাদের দেহে থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করছে। তাহলে এদেরকে বলা হচ্ছে একটা পরজীবী। আবার উকুন, এটুলি, এগুলো কি হয়, দেহের বাইরে থাকে, তাহলে এদেরকে বলা হচ্ছে বহিঃপরজীবী। তাহলে পরজীবী বা ক রকমের হচ্ছে, একটা হচ্ছে বহিঃপরজীবী, যারা দেহের বাইরে থেকে দেহের ক্ষতি সাধন করছে, যেমন কি এক্সাম্পল হয়ে গেল উকুন, এটুলি, ঠিক আছে, এগুলো হয়ে যাচ্ছে বহিঃপরজীবী। আর হচ্ছে অন্তঃপরজীবী, যারা দেহের অভ্যন্তরে বসবাস করে, দেহের অভ্যন্তরে থেকে দেহের ক্ষতি সাধন করে, যেমন হচ্ছে গোল কৃমি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবী মানেই বলেছি যখন দুজনের দ্বারা হেল্পফুল হচ্ছে। তাহলে মিথজীবী এরকম যদি আমি প্রাণীর এক্সাম্পল দিই, আমাদের দেহেই বসবাস করে ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই
ব্যাকটেরিয়া এ কিন্তু মানুষের দেহে বসবাস করে। মানুষের দেহে বসবাস করে কি উৎপন্ন করে বলো তো? ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করছে, যেটা আমাদের দেহের জন্য ভালো, অনেক রোগ প্রতিরোধ হয়। আর ইকোলাই ব্যাকটেরিয়া সে তো নিজে খাদ্য তৈরি করতে পারে না, সে আমাদের দেহ থেকে খাদ্য নিয়ে খায়, কিন্তু আমাদের দেহের কোনো ক্ষতি করে না। তো দুজনেই হেল্প হচ্ছে, আমাদের খাদ্য ওরা খাচ্ছে, ওরা হেল্পফুল হচ্ছে, আবার ওদের তো তৈরি করা বি কমপ্লেক্স আমাদের উপকারে আসছে। তাহলে এরা আবার মানুষের দেহের খাদ্য গ্রহণ করে। তাহলে এটা হয়ে গেল কি? মিথজীবীয় সহাবস্থান বা মিথজীবীয় পুষ্টি। তারপর মৃতজীবীয় পুষ্টি। এমন অনেক প্রাণী রয়েছে যারা মৃত বস্তু খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে কি? মৃতজীবীয় পুষ্টি। তাহলে যারা মৃত বস্তু ভক্ষণ করে, মৃত বস্তু ভক্ষণ করে, তাদের হয়ে আছে মৃতজীবীয় পুষ্টি। কপ্রোফ্যাগি কি হচ্ছে? যারা প্রাণীদের পরিত্যক্ত মল গ্রহণ করে, প্রাণীদের পরিত্যক্ত মল খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন বেশ কিছু মাছি রয়েছে, ঠিক আছে, ডাং কি রয়েছে, হ্যাঁ, তো ওই ডাং ফ্লাইস যারা হচ্ছে মাছি, এগুলো হচ্ছে কি? গরু, শুকর, এদের যে মল নির্গত হয় সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আর লাস্ট হচ্ছে স্যাঙ্গুইনিভোরি, মানে হচ্ছে রক্তচোষা, যারা বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর স্তন্যপায়ীদের রক্ত ভক্ষণ করে। কারা ভক্ষণ করে বলো তো? বাদুড়, তারপরে হচ্ছে তোমার জোক, এরা হচ্ছে স্যাঙ্গুইনিভোরি। বোঝা গেল? তাহলে প্রাণীদের পুষ্টি হয়ে যাচ্ছে এ কটা। তাহলে আমরা উদ্ভিদের পুষ্টি, প্রাণীদের পুষ্টি পড়লাম। এবার চলে আসবো আমাদের মেইন জায়গায়, যেটা হচ্ছে হলোজৈবিক পুষ্টি, যেটা রিলেটেড পুরো চ্যাপ্টারটাই রয়েছে। পুরো চ্যাপ্টারটা আমরা এই হলোজৈবিক পুষ্টি সম্পর্কে পড়ব। হলোজৈবিক পুষ্টি মানে কি? হলোজৈবিক পুষ্টি মানে হচ্ছে বলছে যে পুষ্টি প্রক্রিয়ায় কঠিন আর জটিল খাদ্য, কারণ আমরা যেগুলো খাই সেগুলো কঠিন আর জটিল খাদ্য, তো এই কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন হয়, তাকে বলা হয় হলোজৈবিক পুষ্টি। তাহলে আমাদের দেহে কি ধরনের পুষ্টি সম্পন্ন হয়? হলোজৈবিক পুষ্টি সম্পন্ন হয়। তাহলে হলোজৈবিক পুষ্টির পর্যায় কি কি? ফার্স্ট বলছে খাদ্য গ্রহণ। প্রথমে আমরা খাদ্য গ্রহণ করব। দেখো কিসের মাধ্যমে খাদ্য গ্রহণ করব? মুখবিবরের মধ্যে খাদ্যবস্তু গৃহীত হয়, এটা হচ্ছে প্রথম ধাপ। আর এতে কোন কোন অঙ্গ সাহায্য করে? ঠোঁট, দাঁত, জিভ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পর্যায়। তারপরে পরিপাক হবে, মানে খাদ্যবস্তু যেটা জটিল খেয়েছি সেটা ভেঙে টুকরো টুকরো হবে, ছোট ছোট কণায় রূপান্তরিত হবে, এটাকে বলা হয় পরিপাক। তাহলে এই প্রক্রিয়া কি? জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়। বোঝা গেল? এতে কোন কোন অঙ্গ হেল্প করছে? মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, আর এদিকে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি, আন্তিক গ্রন্থি, এরা সবাই হেল্প করছে। তো আমরা এই প্রত্যেকটার কাজ একটা একটা করে কিন্তু দেখব। শোষণ, খাদ্য তো পরিপাক হয়ে গেল, এবার খাদ্যটাকে কোষে শোষণ করতে হবে। তাহলে শোষণ হচ্ছে কি? সরল খাদ্যবস্তু ক্ষুদ্রান্তের ভিলাইয়ে প্রবেশ। ক্ষুদ্রান্তের ভিলাই কি আমরা দেখবো এবার। আর অঙ্গ, কোন অঙ্গ হেল্প করছে? ক্ষুদ্রান্তের ভিলাই হেল্প করছে। তারপরে আত্তীকরণ, শোষিত সরল খাদ্যের প্রোটোপ্লাজমের অংশীভূত হওয়া, অর্থাৎ রক্তবাহের মধ্যে জ্বলে যাওয়া যে খাদ্যগুলো সেগুলো কোষের মধ্যে প্রবেশ করা, এটাকে বলা হচ্ছে আত্তীকরণ। তাহলে এটা কে হেল্প করছে? কোষের প্রোটোপ্লাজম হেল্প করছে। লাস্ট হচ্ছে বহিষ্করণ, যে খাদ্যটা ডাইজেস্ট হলো না বা পরিপাক হলো না সেই অপাচ্য খাদ্য মল রূপে দেহের বাইরে নির্গত হয়। কোন অঙ্গ হেল্প করছে? মলাশয় আর পায়ু। তাহলে চলো এক এক করে এই প্রত্যেকটা টাইপ আমরা দেখে নেব। তাহলে আমাদের পৌষ্টিক তন্ত্র, যেটা আমি অলরেডি তোমাদের বললাম। তাহলে এই পৌষ্টিক তন্ত্রের একদম শুরুটা যদি আমরা দেখি, এই দেখো মাউথ, এখান থেকে আমাদের খাদ্য গ্রহণ হচ্ছে। ফার্স্ট অঙ্গ মুখবিবর, যেখান থেকে খাদ্য গৃহীত হচ্ছে। তারপরে কি হচ্ছে? এখান থেকে খাদ্য এই পর্যন্ত, এইটাকে বলা হচ্ছে গলবিল। এই পর্যন্ত অংশটাকে কি বলা হচ্ছে? গলবিল।
ভালো করে মনে রাখবে, এই পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে গলবিল। গলবিলের পরে কি রয়েছে, এই যে একটা নালী সদৃশ অংশ এত দূর নেমে এসছে, এই পর্যন্ত অংশটাকে বলছি আমরা ইসোফ্যাগাস বা গ্রাসনালী। ঠিক আছে, গ্রাসনালী। তাহলে মুখবিবর, গলবিল, গ্রাসনালী, তিনটে অংশ পরপর এলো। গ্রাসনালীর পর এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলা হয় কি, পাকস্থলী বলা হচ্ছে। আমাদের স্টামাক বা পাকস্থলী বলে না, খেলে পেট ভরেছে, পেট কোনটা, আমাদের পাকস্থলী। এই জায়গায় খাদ্য ভরাট হয় এবং এখানে খাদ্যটা সঞ্চয় হয়ে কি হচ্ছে, আস্তে আস্তে ডাইজেশন স্টার্ট হয়। ঠিক আছে, আচ্ছা, খাদ্য ডাইজেস্ট তো এখানে হচ্ছে, তার সাথে সাথে এখানেও কিন্তু হচ্ছে। এই যে এই পুরো পাকানো নালীটা, মানে এই পুরো অংশটা যা যা রয়েছে এখানে, এই পুরো পাকানো অংশটা, এই পুরোটা হচ্ছে কি, ক্ষুদ্রান্ত। এই পুরোটা কি, ক্ষুদ্রান্ত। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে খাবার আসে, ক্ষুদ্রান্তেও অনেক খাবার ডাইজেস্ট হয়। তো আলটিমেটলি ডাইজেশন শেষ হয় এই ক্ষুদ্রান্তে, পরিপাক শেষ হয় এখানে। তো এবার যে যা যা পরিপাক হয়ে গেল সেগুলো কোষে চলে যাবে, মানে রক্তবাহে চলে যাবে। আর যা ডাইজেস্ট হলো না সেগুলো কি হবে, সেগুলো এই অঙ্গের মাধ্যম দিয়ে, দেখো দেখাচ্ছি, এর মাধ্যমে, এই যে অংশটার মাধ্যমে কি হচ্ছে, মল হিসেবে তৈরি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে বৃহদন্ত্র। ঠিক আছে, এই অংশটুকুকে বলা হচ্ছে বৃহদন্ত্র। তাহলে এই বৃহদন্ত্রের মধ্যে দিয়ে কি হচ্ছে, মল রূপে সেটা পচে, মানে সেই অপাচ্য খাদ্যটা আরো পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে মল তৈরি করে এবং আলটিমেটলি এইটুকু হচ্ছে মলাশয়, এখানে মল সঞ্চিত হয়। আর লাস্ট হচ্ছে পায়ু ছিদ্র, এই পায়ু ছিদ্র দিয়ে মল নির্গত হয় দেহের বাইরে। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। যেহেতু এরা কিসে কিসে হেল্প করলো, পৌষ্টিক তন্ত্র কি কি কাজে হেল্প করে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ। বহিষ্করণ, এই পাঁচটা পদ্ধতি যাদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে তাদেরকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। এবার দেখা যাচ্ছে পৌষ্টিক তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ঠিক আছে, পৌষ্টিক তন্ত্রকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পরিপাক নালী, একটা হচ্ছে পরিপাক নালী, আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি। তো কাকে পরিপাক নালী বলবো আর কাকে পরিপাক গ্রন্থি বলবো, দেখো, যে জায়গা দিয়ে খাবার বাহিত হচ্ছে, যে পথে খাদ্য পরিবহন হয়, তাহলে কি লিখবো, যে পথে খাদ্য পরিবহন, তারপরে পরিপাক, আর কি হচ্ছে, পরিপাক, শোষণ, বহিষ্করণ, এই ঘটনাগুলো যে যে পথ দিয়ে হচ্ছে, তাহলে তাকে আমরা বলছি পরিপাক নালী। তাহলে পরিপাক নালীর অংশ কি কি, আমি যদি এখানে লিখি নামগুলো, ফার্স্ট মুখ, মুখ দিয়ে খাবার গ্রহণ করছি, মুখ। মুখের পর কি আসছে, মুখের পর আসছে গলবিল, মুখের পর গলবিল। গলবিলটা এখানে লেখা নেই, আমি লিখে দিচ্ছি। এই যে অংশটা, এই অংশটুকু হয়ে আছে কি, গলবিল। ঠিক আছে, গলবিল। গলবিলের পর কোথায় যাচ্ছে খাদ্য, গ্রাসনালীতে যাচ্ছে। গলবিলের পর কোথায় যাচ্ছে, গ্রাসনালীতে যাচ্ছে। গ্রাসনালীর পর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, মলাশয়। এই পথে কি খাবারটা কিন্তু যাচ্ছে, ডাইজেস্ট হচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাই না? আর আরও কিছু অঙ্গ আছে যারা কিন্তু খাবার ডাইজেস্ট করতে হেল্প করছে, মানে সেখান থেকে কিছু উৎসেচক তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি খাবারটা ওখানে যাচ্ছে না। যেমন ধরো আমাদের লালা গ্রন্থি কোথায় রয়েছে বলো তো, এইখানে
কানের এই সাইডে একটা রয়েছে, এইখানে একটা রয়েছে, এখানে একটা, মানে উল্টো দিকেও তাই, তিনটে, মানে তিন জোড়া লালা গ্রন্থি প্রেজেন্ট। তারপরে আমাদের এই যে এত বড় একটা লিভার রয়েছে, লিভার, তারপরে এই জায়গায় যে অগ্নাশয়টা প্রেজেন্ট রয়েছে, আর এই যে পিত্তথলি, এরা কি এই জায়গাগুলো খাবার যাচ্ছে? খাবার যাচ্ছে না, কিন্তু এই গ্ল্যান্ড থেকে কিছু উৎসেচক ক্ষরণ হচ্ছে, যেগুলো কিন্তু খাবারটাকে পরিপাক হতে বা খাবারটাকে ভাঙতে, অর্থাৎ জটিল খাদ্যকে সরল খাদ্যে রূপান্তরিত হতে সাহায্য করছে। তাহলে যে সমস্ত গ্রন্থিতে খাদ্য পৌঁছায় না কিন্তু খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয়, প্রয়োজনীয় উৎসেচক খরিত হয়, তাদেরকে বলছি আমরা পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক গ্রন্থির আন্ডারে কে কে রয়েছে? ফার্স্টে রয়েছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি। তারপরে রয়েছে কি আমাদের লিভার বা যকৃৎ, অগ্নাশয়। তারপরে আরো দুটো গ্রন্থি রয়েছে যেটা আমরা বাইরে থেকে খালি চোখে দেখতে পাচ্ছি না, পাকস্থলীর প্রাচীরে রয়েছে কিছু পাক গ্রন্থি, সেখানে কিন্তু খাবার পৌঁছায় না, কিন্তু সেখান থেকে উৎসেচক খরিত হয়, পাক গ্রন্থি। আর ক্ষুদ্রান্তের আবরণের মধ্যেও কিছু গ্রন্থি থাকে যেগুলোকে বলা হয় আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। এই কটা গ্রন্থি থেকে কি হচ্ছে? এই কটা গ্রন্থি থেকে উৎসেচক তৈরি হয়, কিন্তু খাবার এইসব গ্রন্থিতে পৌঁছায় না। তাহলে এই দুটো ভাগে আমরা পুরো পৌষ্টিক তন্ত্রকে ভাগ করেছি। তাহলে পৌষ্টিক তন্ত্রের এই টোটাল দুটো অংশ, বোঝা গেল? তাহলে এবার আমরা দেখবো তো প্রত্যেকটার কাজ। তাহলে এই পৌষ্টিক তন্ত্রকে আমরা একটা যদি 3D ডায়াগ্রাম দেখি, দেখো কেমন দেখতে হবে। এই ধরো একটা মানুষের পৌষ্টিক তন্ত্র, দেখো প্রথম স্টার্ট হচ্ছে কি দিয়ে, একদম মুখ থেকে আমরা স্টার্ট করছি। দেখো তাহলে এখানে কি রয়েছে, এটা মুখবিবর। তাহলে মুখবিবর, এখানে লালা গ্রন্থি দেখতে পাচ্ছ, এই দেখো এই যে হা আছে, এটা কি ভেস্টিবিউল বলা হয়। এই মুখ ছিদ্র দিয়ে কি হচ্ছে, খাবার ভেতরে প্রবেশ করছে। আর এখানে দেখো কানের পাশে একটা লালা গ্রন্থি, এখানে একটা লালা গ্রন্থি, আর নিচে একটা লালা গ্রন্থি। এ পাশে যেমন তিনটে রয়েছে, সেম ভাবে এ পাশেও তিনটে রয়েছে। তাহলে আমাদের লালা গ্রন্থির সংখ্যা কত? টোটাল 6টা, মানে 3 জোড়া লালা গ্রন্থি কিন্তু দেখতে পাওয়া যায়। তারপরে কি রয়েছে দেখো, তারপরে এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে বলবো আমরা গলবিল। মুখগহ্বরের পর কি রয়েছে? গলবিল রয়েছে। আর এই গলবিলের পরবর্তী দুটো নালী দেখতে পাওয়া যায়, একটা তো সামনে চলে যায়, এখানে নেই, কারণ ওটা শ্বাসনালী, যেখান থেকে শ্বাসবায়ু চলে যাবে। আর এখান থেকে আর একটা নালী, যেটাকে বলছি আমরা গ্রাসনালী বা ইসোফ্যাগাস। এই গ্রাসনালী দিয়ে খাদ্য কোথায় চলে যাবে? গ্রাসনালী দিয়ে খাদ্য আস্তে আস্তে নিচে পাকস্থলিতে চলে যাবে। তাহলে এই জায়গাটা দেখো, গ্রাসনালী এসে পৌঁছালো কোথায়? পাকস্থলিতে। এবার পাকস্থলীকে আমরা দেখতে পাচ্ছি না, কেন? পুরো লিভার দিয়ে কিন্তু ঢাকা থাকে। লিভারের পেছনটাই কি রয়েছে? পাকস্থলী রয়েছে। এই দেখো, আমরা যদি পেছন দিয়ে দেখি, এই দেখো পুরো পাকস্থলীটা কিন্তু এরমভাবে রয়েছে, বোঝা গেল? তাহলে এই পুরো পিঙ্ক কালারের অংশটা পাকস্থলী, যার মধ্যে এই যে গ্রাসনালী দিয়ে খাবার এলো, এই পাকস্থলীর মধ্যে খাবারটা কিন্তু থেকে যাচ্ছে। তারপর এই পাকস্থলী থেকে এই দেখো, এখান থেকে স্টার্ট হচ্ছে ক্ষুদ্রান্ত, এই পোর্শন থেকে স্টার্ট হচ্ছে কি? ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্ত গিয়ে এখানে বিভিন্নভাবে পেঁচিয়েছে। এই যে ক্ষুদ্রান্তের প্যাচ আমরা সামনে থেকেও দেখতে পাবো, ঠিক আছে? এই যে ক্ষুদ্রান্ত এখানে ভীষণভাবে পেঁচিয়েছে। তাহলে এই ক্ষুদ্রান্ত তো পেছনে রয়েছে, আমরা ব্যাক ভিউটাই দেখি, তাহলে ভালো বুঝতে পারবে তোমরা। এবার এখানে যকৃৎ রয়েছে, সেই যকৃৎ থেকে দেখো, যকৃতের দুটো খণ্ড, সামনে থেকে দেখো দুটো খণ্ড, এই একটা, এটাকে বলা হয় বাম খণ্ডক, এটাকে বলা হয় ডান খণ্ডক। তো এই খণ্ডক থেকে একটা নালীপথ বেরোয়, এই খণ্ডক থেকে একটা নালীপথ বেরোয়, আর দুটো নালী একসাথে কানেক্টেড হয়। এই দেখো পেছন দিয়ে দেখো, তাহলে দেখতে পাবে, দেখতে পাচ্ছ? এই খণ্ড থেকে এই যে সবুজ রঙের একটা নালী নেমে এসছে, এই খণ্ড থেকে একটা সবুজ রঙের নালী নেমে এসছে, আর সাইডে একটা বেলুনের মতন ফর্ম রয়েছে, ওই দেখো কোন দিক দিয়ে দেখা যাবে,
এই যে বেলুনের মতন একটা অংশ রয়েছে, এটাকে বলা হয় পিত্তথলি। ঠিক আছে, যকৃতের দুটো নালীপথ দুটো খণ্ড থেকে নেমে এসে একটা থলি সদৃশ অংশ রয়েছে, এই থলির মধ্যে কি জমা হয়? পিত্তরস জমা হয়, তাহলে এটাকে বলা হচ্ছে পিত্তথলি। আর এই পিত্তথলির সাথে এই যে একটা পিত্ত নালী নেমে এসছে, এই নালীর সাথে আরেকটা এই যে ইয়েলো কালারের অর্গানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ঠিক আছে, তো এটা হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয় কিন্তু এই নালীটার সাথে কানেক্টেড, কারণ এই অগ্নাশয়ের মধ্যে অগ্নাশয় রস তৈরি হচ্ছে, সেই রসটাও এই নালীপথে কোথায় চলে যাচ্ছে? দেখো এই নালীটা কোথায় ঢুকেছে? ক্ষুদ্রান্তের মধ্যে ঢুকেছে না? তাহলে যকৃৎ থেকে তৈরি হয় পিত্তরস, যার মধ্যে কিছু উৎসেচক থাকে যেটা ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে, আবার প্রোটিন জাতীয় পরিপাকেও কিন্তু সাহায্য করে। আবার অগ্নাশয়ের মধ্যে তৈরি হয় অগ্নাশয় রস, যেটা বিভিন্ন ধরনের আন্তরিক রস মানে প্রোটিন, ফ্যাট এদের পরিপাকে কিন্তু হেল্প করছে। তাহলে এদের তৈরি যে উৎসেচক সেগুলো এই নালীপথে কোথায় চলে যাচ্ছে? ক্ষুদ্রান্তে। আর ক্ষুদ্রান্তে তো খাবার আসে, তো সেই ক্ষুদ্রান্তে খাবারটা এদের উৎসেচক দ্বারা কিন্তু জটিল থেকে সরলে পরিণত হচ্ছে, অর্থাৎ পরিপাকে এরা হেল্প করছে। এই জন্য কিন্তু এদেরকেও আমরা পরিপাকতন্ত্রের আন্ডারে ফেলেছি। বোঝা গেল? তারপরে এই যে ক্ষুদ্রান্ত এসে যে জটিল প্যাচ গঠন করেছে, প্যাচের পর আলটিমেটলি ক্ষুদ্রান্ত থেকে কি তৈরি হলো? বৃহদন্ত্র। বৃহদন্ত্রের মধ্যে দিয়ে অপাচ্য খাদ্যগুলো যায়। ঠিক আছে, বৃহদন্ত্রের মধ্যে দিয়ে কি যাচ্ছে? অপাচ্য খাদ্য। এই যে এখান থেকে অপাচ্য খাদ্যবস্তু, আমি একটু ছোট করে দিই, অপাচ্য খাদ্যবস্তু এই বৃহদন্ত্রের এখান থেকে উঠলো, পাশে গেল, গিয়ে এইখান থেকে নিচে নামলো, নিচে নামার পর এখানে কি তৈরি হচ্ছে? এখানে মলাশয় রয়েছে প্রেজেন্ট। এখানে কি রয়েছে? মলাশয় প্রেজেন্ট রয়েছে। দাঁড়াও একটু ছোট করে নিই। এখানে মলাশয় উপস্থিত, এই মলাশয় দিয়ে দেহের বাইরে কিন্তু নির্গত হয়ে যায় অপাচ্য খাদ্যবস্তু। তাহলে এই হচ্ছে পুরো আমাদের একটা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র, যার মধ্যে দিয়ে কি হচ্ছে? খাদ্য পরিপাক হয় এবং অপাচ্য খাদ্যবস্তু বা আনডাইজেস্টিভ ফুড দেহের বাইরে নির্গত হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র সম্পর্কে আমরা জানলাম। চলো এক এক করে আমরা প্রত্যেকটার কাজ জেনে নিই। ফার্স্টেই চলে আসছে মুখ। আমাদের এক এক করে প্রত্যেকটা অর্গান সম্পর্কে আজকে আমরা পড়বো। চলো তাহলে ফার্স্টে পরিপাক নালীরগুলো পড়ে নিই আমরা। পরিপাক নালী মানে আগে আমরা এই কটা সম্পর্কে পড়বো, ঠিক আছে, তারপরে গ্রন্থিতে যাব। প্রথম হচ্ছে মুখ বা মাউথ। মুখের দুটো পার্ট কি কি? একটা হচ্ছে ভেস্টিবিউল, একটা হচ্ছে মুখবিবর। ভেস্টিবিউল কখনো থাকে কখনো নেই, এমন একটা অঙ্গ। কি বলছেন? হ্যাঁ, মুখ যদি তুমি বন্ধ করে রাখো তাহলে ভেস্টিবিউল নেই, যদি হাঁ করো তাহলে এই যে ফাঁকা গহ্বরটা তৈরি হলো এটাই হচ্ছে ভেস্টিবিউল, মানে মুখ ছিদ্র। মুখ হাঁ করলে যে ছিদ্রটা তৈরি হয়, যে হাঁ করে রয়েছে যে ছিদ্রটা তৈরি হয়েছে, এটা হচ্ছে ভেস্টিবিউল। তো আমরা খাবার যখন গ্রহণ করছি ভেস্টিবিউল খুলছে, মুখ না খুলে তো তুমি খাবার খেতে পারবে না। ভেস্টিবিউল গেল ছিদ্র। আর মুখছিদ্রের পর ভেতরে যে ফাঁকা এরিয়াটা রয়েছে, মানে ভেতরে যে ফাঁকা প্রকোষ্ঠ যার মধ্যে দাঁত, জিভ, তালু এগুলো রয়েছে, সেই পুরো এরিয়াটাকে বলা হয় মুখবিবর। ঠিক আছে, মুখবিবর বা বাকাল ক্যাভিটি। তো এই মুখবিবরের মধ্যে তিনটে জিনিস রয়েছে। একটা প্যালেট। প্যালেট কাকে বলা হয়? প্যালেট মানে হচ্ছে আমাদের তালু, যে মুখবিবরের ছাদকে বলা হয় প্যালেট বা তালু। ঠিক আছে, ঊর্ধ্ব প্যালেট রয়েছে, নিম্ন প্যালেট রয়েছে। ঊর্ধ্ব প্যালেটেও দু ধরনের, একটা কোনো 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 জায়গায় শক্ত, কোনো কোনো জায়গায় হার্ড। ঠিক আছে, যেমন এই যে এই জায়গাগুলো এরকম হার্ড প্যালেট রয়েছে, আর নিচের জায়গাটা কি হয়ে যায় আস্তে আস্তে সফট। দেখবে তোমরা তালুতে যদি হাত দিয়ে দেখো ওপরটা খুব শক্ত, এই জায়গাটায় যত ভেতরে গলার দিকে এগোবে তত দেখবে নরম হয়ে যাচ্ছে তালুটা। আর নরম হয়ে এখানে একটা এই যে ঘন্টার মতন অংশ ঝুলছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উভুলা। উভুলা বলা হয়। তাহলে আমাদের তালু কি কি অংশ নিয়ে গঠিত? তালুর মধ্যে রয়েছে হার্ড প্যালেট, সফট প্যালেট, মানে শক্ত তালু আর নরম তালু, হার্ড প্যালেট আর সফট প্যালেট। আর প্যালেট থেকে এই যে অংশটা এরকম ঘন্টার মতন ঝুলছে, এটাকে বলা হচ্ছে কি? উভুলা। গেল প্যালেট গেল। তারপর রয়েছে জিহ্বা।
জিহ্বা আমাদের কি কাজ করে? জিহ্বা কিন্তু কথা বলতে সাহায্য করে আর স্বাদ গ্রাহক হিসেবে কাজ করে, তাই না? তো জীবের মধ্যে প্রচুর স্বাদ গ্রাহক স্থান রয়েছে। এই ধরো জীব, তো জিহ্বার অগ্রভাগে মানে এইখানে বেশ কিছু স্বাদকোরক রয়েছে, তো এই অগ্রভাগে কি স্বাদ গৃহীত হয়? মিষ্টি স্বাদ গৃহীত হয়, ঠিক আছে? অগ্রভাগ। থাক, অগ্রভাগটা অন্য কালার দিয়ে লিখি। এটা কি? অগ্রভাগ। তাহলে অগ্রভাগে কি স্বাদ গৃহীত হয়? মিষ্টি স্বাদ গৃহীত হয়। পশ্চাৎ ভাগ, এটা পশ্চাৎ ভাগ, আর এটা হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চল, পার্শ্বস্থান লিখলাম। তাহলে পশ্চাৎ ভাগে কি স্বাদ গৃহীত হয়? মানে এই জায়গাটায় কি স্বাদ গৃহীত হবে? এই জায়গাটায় তিক্ত বা তেতো জাতীয় স্বাদ, তিক্ত স্বাদ গৃহীত হয়। আর সাইডে সাইডে এই দুই সাইডে অম্ল বা টক বা লবণাক্ত এই সমস্ত স্বাদ গৃহীত হয়। দেখবে কোনো টক জিনিস, মনে করো ধরো ফুচকা, ফুচকা, তেঁতুল, এই ধরনের কথাগুলো জাস্ট মনে করো, দেখো জিহ্বার দুই সাইড দিয়ে মনে হবে জল বেরিয়ে আসছে। তো এই পার্শ্বস্থান থেকে অম্ল, টক, লবণাক্ত এই সমস্ত স্বাদ গৃহীত হয়, ঠিক আছে? তাহলে জিহ্বা আমাদের স্বাদ গ্রাহক হিসেবে কাজ করে, যার মধ্যে প্রচুর স্বাদ কোরক রয়েছে, আর আমাদের কথা বলতেও কিন্তু সাহায্য করে। কারণ মুখের মধ্যে জীব যদি না থাকতো আমরা কথা বলতে পারতাম না। জীব তালুর সাথে বিভিন্ন ধরনের কি করছে? মুভমেন্ট করছে, যার মাধ্যমে আমাদের কিন্তু শব্দ তৈরি হচ্ছে ভোকাল কর্ডে। আচ্ছা, তারপরে দাঁত। দাঁত কোথায় রয়েছে? মুখবিবরের মধ্যেই দাঁত রয়েছে আমাদের। কতগুলো দাঁত থাকে? 32টি দাঁত থাকে, তাই না? টোটাল 32টা দাঁত থাকে। কিন্তু শিশুদের ক্ষেত্রে কটা দাঁত থাকে? শিশুদের ক্ষেত্রে 20টা দাঁত থাকে। যদি আমি শিশুদের ক্ষেত্রে বলি, শিশুদের ক্ষেত্রে 20টি দাঁত থাকে, যেটাকে দুধের দাঁত বলা হয়। 6 বছর বয়সের পর কি হয়? এই দুধের দাঁত পড়ে গিয়ে আস্তে আস্তে স্থায়ী দাঁত তৈরি হয়। তখন আস্তে আস্তে কটা দাঁত তৈরি হবে? 32টা দাঁত তৈরি হবে। আর পুরো এই স্থায়ী হতে কত টাইম লাগে? 18 থেকে 25 বছর পর্যন্ত কমপ্লিট হয় আমাদের দাঁত ওঠা। তাহলে 32টা দাঁত। আমাদের মধ্যে কত রকমের দাঁত দেখা যায়? 4 রকমের দাঁত দেখা যায়। কি কি? ইনসাইসার, ইনসাইসর, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। এই 4 রকমের আমাদের দাঁত দেখতে পাওয়া যায়। 4 রকমের দাঁত কি কি? ইনসাইসার, মোলার। আচ্ছা, যদি আমি ঊর্ধ্ব পৃষ্ঠে দেখাই কি কি দাঁত রয়েছে, ভালো করে দেখো। একদম এই জায়গায় 4টে দাঁত থাকবে। এই দুটো, এই আমি হাফ করে যদি করি, অর্ধেক, তাহলে ইনসাইসার কটা রয়েছে? ইনসাইসার 2টো রয়েছে। তারপরে ক্যানাইন থাকবে একটা, এটা হচ্ছে ক্যানাইন, একটু ছুচালো দাঁত থাকে, ক্যানাইন। তারপরে প্রিমোলার থাকবে 2টো। তারপরে মোলার, যেগুলো গজ দাঁত বলছি, মোলার থাকবে 3টে। তাহলে কি বললাম? ইনসাইসার 2টো, ক্যানাইন একটা, প্রিমোলার 2টো করে থাকে, আর মোলার 3খানা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে স্থায়ী 32টার ক্ষেত্রে। তো এপাশেও যে কটা রয়েছে এপাশেও সে কটা থাকবে। তাহলে স্থায়ী দন্তসূত্রের মানে সূত্র কত হবে? স্থায়ী দন্তসূত্র কি হচ্ছে? I2/2, মানে এপাশে 2টো এপাশে 2টো, 2টো করে I2/2, C1/1, C1/1। এপাশে একটা ক্যানাইন, এপাশে একটা ক্যানাইন থাকবে, আমি আর এপাশটা আঁকিনি। তারপরে PM2/2, PM2/2, এপাশে PM 2টো এপাশে PM 2টো, আর M3/3, এপাশে 3টে এপাশে 3টে, তাহলে M3/3। এটা হয়ে যাচ্ছে কি? স্থায়ী দন্তসূত্র, মানে 32টা দাঁতের সূত্র। তাহলে শিশুদের ক্ষেত্রে কটা দাঁত থাকে? 20টা। তাহলে শিশুদের ক্ষেত্রে কোন দাঁত থাকে না? শিশুদের দন্তসূত্র কি হবে? ইনসাইসার থাকবে 2টো করে, ক্যানাইনও থাকবে একটা করে, PM থাকবে না, 0, 0, আর মোলার কটা থাকবে? 2টো।
ঠিক আছে, এই হচ্ছে 20টা দাঁত। তাহলে এখানে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, তো উপরের সারিতে 10টা, নিচের সারিতে 10টা, টোটাল 20টা দাঁত হয়ে গেল। আর এখানে হয়ে আছে দেখো 16টা করে, 32টা দাঁত। বোঝা গেল? এই হচ্ছে মানুষের স্থায়ী দন্তসূত্র, আর এটা হচ্ছে শিশুদের দন্তসূত্র। এই সূত্রটা কিন্তু মনে রাখবে। তাহলে এই হয়ে গেল দাঁত। দাঁত আমাদের খাদ্যবস্তু চর্বণে মানে চেবাতে, খাদ্য চেবাতে সাহায্য করে, যার ফলে খাবারের কণাগুলো অনেকটাই ডাইজেস্ট হয়ে যায়, মানে অনেকটা টুকরো টুকরো হয়ে যায়, আমাদের ডাইজেশনে হেল্প হয়। তো যত বেশি খাবার চিবিয়ে খাবে তত কিন্তু ডাইজেশন বা পরিপাক ভালো হয়। বলে না অনেকে তাড়াহুড়ো করে গিলে খাবার খেলে কি হয়, সেটা কিন্তু ডাইজেস্ট হয় না ঠিকঠাকভাবে। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো নেক্সট মুখবিবর আমাদের হয়ে গেল। মুখবিবরের পরবর্তী অংশ কি আসছে? গলবিল। পরবর্তী অংশ হচ্ছে গলবিল। এই দেখো মুখবিবর হয়ে গেল, এরপরে এইখান থেকে এই পর্যন্ত অংশ, কোনটা দিয়ে মার্ক করি? এটা দিয়ে মার্ক করি। এইখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা বলছি গলবিল। বোঝা গেল? এই অংশটা হচ্ছে গলবিল। গলবিলকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ন্যাসোফ্যারিংস, যেটা নাকের সাথে কানেক্টেড, ঠিক আছে, যেটা নাকের সাথে কানেক্টেড। মানে গলবিল কটা অংশ? 3টি। একটা হচ্ছে নাসা গলবিল, একটা হচ্ছে মুখ গলবিল, আর একটা হচ্ছে স্বর গলবিল। ঠিক আছে, এই 3 প্রকারের গলবিল রয়েছে। নাসা গলবিল কতটা? এই যে নাকের সাথে কানেক্টেড, নাকের সাথে যেটুকু কানেক্টেড রয়েছে এইটুকু হয়ে আছে কি? নাসা গলবিল। এই পুরো অংশটা নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংসও বলা হয়। ক্লিয়ার? তারপরে মুখগলবিল কোথায় কোথায় হবে? এই যে মুখগহ্বর রয়েছে, মুখের সাথে কানেক্টেড যেটুকু অংশ, তাহলে এইখান থেকে এই যে এই পর্যন্ত নাসা গলবিল ছিল, আর এইটুকু হয়ে যাচ্ছে কি? মুখগলবিল। এই অংশটুকু হয়ে যাচ্ছে মুখগলবিল। ঠিক আছে, নাসা গলবিলের পরবর্তী অংশ যেটা মুখের সাথে কানেক্টেড, এটা মুখগলবিল। আর স্বরগলবিল কোনটা হয়ে যাচ্ছে? ধরো গলার পর্যন্ত চলে আসবে, তাহলে এইখানে মুখগলবিল ছিল, এই পর্যন্ত মুখগলবিল ছিল। তার পরবর্তী যে অংশটা, ধরো এই যে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এই পর্যন্ত এটা হয়ে যাচ্ছে কি? স্বরগলবিল। এটা স্বরগলবিল। এই 3টে অংশ গলবিলের। বোঝা গেছে? এই যে এখানেও দেখো কালার দিয়ে দিয়ে দেখানো আছে, ইয়েলো কালারটুকু নাসা গলবিল, গ্রিন কালারটুকু তোমার মুখগলবিল, আর এই পার্পল কালারটুকু স্বরগলবিল। বোঝা গেছে? তো এই গলবিলের মাধ্যমে কি হয়? জাস্ট মুখবিবরে থাকা খাদ্যটা গলাধকরণ করতে সাহায্য করে। গলবিলের মাধ্যমে কোথায় চলে যায়? পরবর্তী নালী, যেটা হচ্ছে গ্রাস নালী, গ্রাস নালীতে চলে যায়। হয়ে গেল। নেক্সট গ্রাস নালী। এই দেখো আমাদের গ্রাস নালী। গলবিলের পরবর্তী অংশ থেকে প্রায় 10 ইঞ্চি মতন লম্বা, ওটা প্রায় 5 থেকে 6 ইঞ্চি মতো লম্বা ছিল গলবিলটা। এটা 5 থেকে 6 ইঞ্চি লম্বা। আর এটা হচ্ছে গলবিলের পরবর্তী 10 থেকে 12 ইঞ্চি লম্বা অংশ। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে কি হয়? এর মধ্যে দিয়ে মূলত খাদ্য গলাধকরণ হয়, মানে খাদ্যের দলা ক্রমসংকোচন প্রক্রিয়ায় এই গ্রাসনালী দিয়ে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, যেটাকে আমরা বলি পেরিস্টলসিস। মানে খাদ্য যখন আমরা ঢোক গিলছি, তো এই জায়গাটা না কুঁচকে যায়। ঠিক আছে, কুঁচকে যায়, যেখান দিয়ে খাদ্য যাচ্ছে সেই জায়গাটা দেখো চওড়া, আর বাদবাকি জায়গাগুলো একটু সংকুচিত হয়ে থাকে। তো এটাকে বলে ক্রমসংকোচন পদ্ধতি।
কারণ নালীটা এইটুকু সরু, খাদ্যটা যখন যাচ্ছে সেই জায়গাটা মোটা হয়ে যাচ্ছে। সাপ যখন ব্যাঙ গেলে সেটা বুঝতে পারো কিভাবে ব্যাঙটা কোথা দিয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা মোটা হয়ে থাকে আর বাকি দুপাশটা সরু হয়ে থাকে। আমাদের গ্রাসনালীর মধ্যে দিয়েও যখন খাবার যায়, সেই খাবার যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গাটা মোটা থাকে আর দুপাশটা সরু থাকে। তো এইভাবে ক্রম সংকোচন, মানে আস্তে আস্তে ওর খাবারটা যখন যাচ্ছে ওটা সংকোচন থেকে প্রসারণ হচ্ছে। তো এইভাবে খাবার দলা যখন যাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় পেরিস্টলসিস। তো পেরিস্টলসিসের মাধ্যমে খাদ্যের দলা গ্রাসনালী থেকে পাকস্থলীতে পৌঁছায়। ক্লিয়ার? তাহলে এখানে গ্রাসনালীর কাজ হয়ে গেল। নেক্সট পাকস্থলী। পাকস্থলী হচ্ছে গ্রাসনালীর পরবর্তী অংশ, যেটা কি কি অংশ নিয়ে গঠিত? 4টে অংশ রয়েছে। এই অংশটাকে বলা হয় কার্ডিয়াক অংশ। কার্ডিয়াক অংশ। তারপরে ওপরের এই এই পর্যন্ত অংশটাকে কি বলা হচ্ছে? ফান্ডাস। ফান্ডাস বলা হচ্ছে। এই অংশটাকে বলা হচ্ছে দেহ। আর এই ক্ষুদ্রান্ত সংলগ্ন অংশটাকে বলা হয় পাইলোরাস। পাইলোরাস, ঠিক আছে? আর এই কার্ডিয়াক অংশ আর এই জায়গাগুলোই কি, এখানটা একটা স্ফিংটার উপস্থিত। কার্ডিয়াক স্ফিংটার। স্ফিংটার মানে কি বলতো? ধরো একটা রাবার ব্যান্ডের মতন আটকানো, যখন খাবারটা যাচ্ছে এখানে ধরো আটকানো, খাবারটা যাচ্ছে এখান দিয়ে ঢুকে গেল, যেই ঢুকে গেল এটা আবার ক্লোজ হয়ে গেল, মানে খাদ্য রিভার্সে ব্যাকে আসতে পারবে না। তো এইটাকে বলা হচ্ছে স্ফিংটার। তো গ্রাসনালীতে যখন খাবার নেমে গেল, এটা কিন্তু খাবারটা উল্টে আর ব্যাক যেতে পারবে না। এবার তোমরা বলবে তাহলে ভমিটিং হয় কি করে? যখন ভমিটিং হয় তখনই হবে যখন আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে। কিসের জন্য অ্যাক্টিভ হবে? আমরা যদি উল্টোপাল্টা কিছু খেয়ে নিই বা আমাদের যদি ডাইজেশন ঠিকঠাক না হয়, তাহলে সেই খাবারটাকে বেশিক্ষণ আমাদের মধ্যে কিন্তু রাখতে পারে না। তখন কি হয়, আমাদের কার্ডিয়াক স্ফিংটার, আমাদের ব্রেনই বলবে কার্ডিয়াক স্ফিংটারটাকে ঢিলা করে দিতে, যাতে খাবার রিভার্স পথে উল্টে চলে আসে। তার মাধ্যমে আমাদের বডি, এটা কিন্তু আমাদের বডির একটা প্রতিবর্ত ক্রিয়া। যখন ঠিকঠাকভাবে খাবার আমরা ডাইজেস্ট করতে পারছি না বা এমন কিছু পয়জনাস কিছু খেয়ে ফেলেছি যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল, তখন আমাদের বডি সেটাকে বের করে দেয়, ঠিক আছে, রিভার্স পথে। তো তখন কিন্তু স্ফিংটারটা ওপেন হয়ে যায়, সেটা আমাদের ব্রেন এটাকে কন্ট্রোল করতে পারে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই গেল পাকস্থলীর কাজ। সেমভাবে এখানেও একটা স্ফিংটার উপস্থিত, যেটাকে পাইলোরিক স্ফিংটার বলা হয়। আর এই পাইলোরিক স্ফিংটার দিয়ে খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যায়, কিন্তু ক্ষুদ্রান্ত থেকে পাকস্থলীতে ব্যাকে যেতে পারে না। আশা করি ক্লিয়ার। এই জায়গাগুলো খুব ছোট ছোটই তোমাদের ডেফিনেশন রয়েছে। আচ্ছা, যাই হোক, ক্ষুদ্রান্ত কি আছে? ক্ষুদ্রান্তের 3টি অংশ। ক্ষুদ্রান্তের 3টি অংশ কি কি? একটা হচ্ছে ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম। ডিওডিনাম, ইলিয়াম, ডিওডিনাম, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম, তারপরে ইলিয়াম। মানে ধরো এই যে পাকস্থলী ছিল, পাকস্থলীর এই জায়গা থেকে তো স্টার্ট হলো। তো এই যে যেখান থেকে স্টার্ট হলো, ধরো ক্ষুদ্রান্ত এখান থেকে স্টার্ট হয়েছে, তো ক্ষুদ্রান্তের এই যে কার্ভ রিজিয়নটা, এই অংশটাকে বলা হচ্ছে কি? ডিওডিনাম, ঠিক আছে? এই অংশটাকে বলা হচ্ছে ডিওডিনাম। তো ডিওডিনামের পরবর্তী একটা লম্বা অংশ দেখতে পাওয়া যায়, এরকম লম্বা অংশ দেখতে পাওয়া যায়, এইটাকে বলা হচ্ছে কি? জেজুনাম। আর তারপরে যে জিলিপির প্যাচ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিলিপির প্যাচ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি? ইলিয়াম। এইগুলো ইলিয়াম। তো ক্ষুদ্রান্তে 3টে অংশ নিয়ে গঠিত, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষুদ্রান্তের মধ্যে কি হয়? পাকস্থলী থেকে খাদ্যবস্তু ক্ষুদ্রান্তে আসে, ক্ষুদ্রান্তে আসার পর খাদ্য পরিপাক হয়, তার সাথে সাথে খাদ্যের শোষণ হয়। সাপোজ ধরো এইটা হচ্ছে ইলিয়াম, ভালো করে দেখো, এটা কি? ইলিয়ামের নালীটা আমি দেখিয়েছি, বড় করে জুম করে দেখিয়েছি। তাহলে এর মধ্যে এর প্রাচীরটা কেমন হয় বলো তো? এর প্রাচীরটা না এইরকম ভিলাই সমন্বিত হয়। এই যে প্রবর্ধকগুলো তৈরি হয়েছে এগুলোকে বলা হয় কি? ভিলাই। ক্ষুদ্রান্তের ভিলাই, ঠিক আছে? তো এই ভিলাই এরকম ভাবে থাকে, আর এই ভিলাইটাকে যদি আমি বড় করে দেখাই, যদি এইরকম একটা ভিলাই, যে পরপর পরপর এরকম ভাবে ভিলাইগুলো রয়েছে, তো রক্তবাহ কিন্তু এর মধ্যে দিয়ে এরকম ভাবে প্রবেশ করেছে, রক্তবাহ এর মধ্যে দিয়ে
প্রবেশ করেছে, সেমভাবে রক্তবাহ কিন্তু উপস্থিতের মধ্যে। বোঝা গেল? তাহলে কি হয়, এই পাশে তো খাদ্যবস্তু রয়েছে, অন্য কালার দিয়ে দেখাই, এখানে খাদ্যবস্তু রয়েছে, তাহলে এই খাদ্যবস্তু এই ভিলাইয়ের কোষের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? রক্তবাহে চলে যাচ্ছে। তাহলে এখানে খাদ্যবস্তু এই ভিলাই থেকে সরাসরি কিসের প্রবেশ করছে? রক্তে প্রবেশ করছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় খাদ্যের শোষণ। খাদ্যের শোষণ। তাহলে শোষণ কোথায় হচ্ছে? খাদ্যের শোষণ ক্ষুদ্রান্তের ভিলাইতে গিয়ে খাদ্য শোষিত হচ্ছে, মানে যেগুলো ডাইজেস্ট হয়ে গেছে পরিপাকলব্ধ খাবার, সেই পরিপাকলব্ধ খাবারগুলো এইখান থেকে সরাসরি রক্তে প্রবেশ করছে এবং রক্ত আমাদের সারা দেহে বয়ে নিয়ে যাবে, সেখানে গিয়ে প্রত্যেকটা কোষে খাবার দিতে দিতে যাবে, তাই না? তাহলে এই হয়ে গেল ক্ষুদ্রান্তের কাজ। এবার ক্ষুদ্রান্ত তো নিজের কাজ করে ফেললো। এবার দেখা গেল যেগুলো পরিপাক হয়নি, বড় বড় খাদ্যের কণা বা যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় অংশ, সেগুলো তো আমাদের কোষে পাঠাবো না আমরা, তাই না? তাহলে কি হচ্ছে, তাহলে তাদেরকে বের করে দিতে হবে, তাদের বের করে দেওয়ার রাস্তা দেখিয়ে দিতে হবে। বের করে দেওয়ার রাস্তা, পরবর্তী রাস্তা হচ্ছে বৃহদন্ত্র। এই দেখো, পরবর্তী রাস্তা হচ্ছে বৃহদন্ত্র। এই যে ক্ষুদ্রান্ত শেষ, এখান থেকে বৃহদন্ত্র স্টার্ট। বৃহদন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত? একদম প্রথম রয়েছে সিকাম, তারপরে রয়েছে কোলন, সিকাম, কোলন, তারপরে মলাশয়, তারপরে পায়ুছিদ্র। এই তো চারটে অংশ রয়েছে, কিন্তু কোলন আবার 4 রকমের। কোলন কয় প্রকার? একটা হচ্ছে যেটা ওপরে উঠছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন। তারপরে যেটা পাশে যাচ্ছে সেটা ট্রান্সভার্স কোলন, ঠিক আছে? যেটা পাশে যাচ্ছে সেটা ট্রান্সভার্স কোলন। তারপরে যেটা নিচে নামছে, মানে এই দেখো এটা উঠলো, এটা অ্যাসেন্ডিং কোলন, এটা পাশে গেল, এটা ট্রান্সভার্স কোলন, যেটা নিচে নামছে ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। আর দেখো একটা এস আকৃতির মতন বেঁকে রয়েছে, এই যে অংশটুকু, এটাকে বলা হয় সিগময়েড কোলন, সিগময়েড কোলন, সিগময়েড কোলন। তো এইভাবে এই কটা অংশ দেখতে পাওয়া যায়। তাহলে সিকাম কোনটুকু? এই দেখো, এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় সিকাম, ঠিক আছে? ক্ষুদ্রান্ত থেকে সিকামে প্রথম খাদ্যবস্তু এলো, মানে অপাচ্য খাদ্যগুলো। তারপর এই পুরো কোলন যে রিজিয়নটা রয়েছে, মানে এই যে পুরো কোলনটা রয়েছে, এই পুরো কোলন দিয়ে যখন অপাচ্য খাদ্যটা যায় না, এর মধ্যে অনেক কিছু পদার্থ মিশে যায়, যেটাকে বলা হয় স্ক্যাটল যৌগ, যার জন্য মল দুর্গন্ধ বিশিষ্ট হয়, মল পাচিত হয়। এই পুরো অংশটা হচ্ছে কি কোলন, যার জন্য এই যেটা ঊর্ধ্ববাহু সেটাকে অ্যাসেন্ডিং কোলন, যেটা পার্শ্ববাহু সেটা ট্রান্সভার্স কোলন, যেটা নিচে নামছে সেটা ডিসেন্ডিং কোলন, আর যেটা এস আকৃতির বেঁকে গেছে সেটা সিগময়েড। আর লাস্টে রয়েছে মলাশয়। কোনটুকু মলাশয়? এইটুকু হয়ে যাচ্ছে মলাশয়, যেখানে মল সঞ্চিত থাকে। আর লাস্ট অ্যানাস বা পায়ুছিদ্র, যার মাধ্যমে দেহের বাইরে মল নির্গত হয়। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত ছিল আমাদের পরিপাক নালী। এবার আসবো পরিপাক গ্রন্থি। যেসব গ্রন্থি থেকে, মানে যেসব গ্রন্থিতে খাবার যাচ্ছে না কিন্তু সেই গ্রন্থির ক্ষরণ বা উৎসেচক, সেগুলো কি হচ্ছে আমাদের খাদ্যটাকে ডাইজেস্ট করতে হেল্প করছে। যেমন ফার্স্টেই রয়েছে আমাদের লালা গ্রন্থি, আমরা দেখলাম না সেই 3D ডায়াগ্রামে কটা লালা গ্রন্থি রয়েছে আমাদের? এই কানের পাশে যেটা রয়েছে এটাকে বলা হয় প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি। তারপরে যেটা আমাদের চোয়ালে রয়েছে সেটাকে বলা হয় কি সাবম্যান্ডিবুলার গ্রন্থি। আর এই সামনেই যেটা রয়েছে এই জায়গায় মুখবিবরের নিচে, সেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো আমাদের 3 জোড়া লালা গ্রন্থি প্রেজেন্ট, নামগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 3 জোড়া লালা গ্রন্থি উপস্থিত। কি কি? প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি,
আর 3 সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এই 3 জোড়া লালা গ্রন্থি দেখতে পাওয়া যায়। লালা গ্রন্থির কাজ কি, যদি আমি কাজ লিখি, লালা গ্রন্থির কাজ হচ্ছে এই স্থান থেকে টায়ালিন উৎসেচক, কি উৎসেচক, টায়ালিন নামক উৎসেচক খরিত হয়, টায়ালিন নামক উৎসেচক খরিত হয়, যা সেদ্ধ শ্বেতসারকে, আমরা যে শ্বেতসার বা ভাত, আলু সেদ্ধ, যা মানে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার খাই, সেগুলোকে কিন্তু পাচিত করে। সেদ্ধ শ্বেতসার জাতীয় খাদ্যকে মল্টোজে রূপান্তরিত করে, মল্টোজে পরিণত করে। মল্টোজ মানে একটু কার্বোহাইড্রেটের তুলনায় একটু সরল খাদ্য, মানে জটিল থেকে সরলে পরিণত করতে সাহায্য করলো। তাহলে আমরা যদি সেদ্ধ খাবার দাবার খাই, তাহলে অর্ধেক পাচিত কিন্তু আমাদের মুখেই হয়ে গেল। আমরা ভালোভাবে খাবারটা যখন চিবোচ্ছি, যখন লালা মিশ্রিত হচ্ছে, লালাটা খাদ্যের সাথে মিশ্রিত হয়ে খাদ্যটাকে কিছুটা কি করলো, জারিত করে দিল, মানে মল্টোজে রূপান্তরিত করে দিল। ঠিক আছে, কিছুটা ডাইজেস্ট করে দিল। এটা গেল লালা গ্রন্থির কাজ। নেক্সট আমাদের লিভার বা যকৃৎ। তো তোমাদের বইতে লেখা আছে যে যকৃৎ কটা খণ্ডক নিয়ে গঠিত, টোটাল 4টি খণ্ডক নিয়ে গঠিত, যার 2টো খণ্ডক আমরা একদম ভিজুয়ালাইজ করতে পারবো। তো 4টে খণ্ডকের নাম কি কি? একটা হচ্ছে ডান খণ্ডক, বাম খণ্ডক, কডেট আর কোয়াড্রেট। তো আমরা যদি একটা যকৃতের গঠন দেখাই, ধরো আমি এখানে যকৃতের গঠনটা দেখাচ্ছি। এই একটা খণ্ডক আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ডান খণ্ডক। একটু বড় করে নিই, তাহলে ভরাট করতে টাইম লাগবে না। এটা হচ্ছে যকৃতের ডান খণ্ডক। ঠিক আছে, আর বাম খণ্ডক এখান এই জায়গায় রয়েছে কি বাম খণ্ডক। ঠিক আছে, এটা গেল বাম খণ্ডক। তো এই হচ্ছে আমাদের লিভার। তো এই 2টো খণ্ডক থেকে 2টো ডাক্ট মানে নালী, এখান থেকে একটা নালী আর বাম দিক থেকে একটা নালী, দুদিক থেকে 2টো নালী নেমে আসলো। 2টো নালী নেমে এসে কি তৈরি করেছে, এরকম একটা পিত্তথলি তৈরি করেছে। দেখো, এই হচ্ছে পিত্তথলি, আর এই যে নালীটা, এটা কিন্তু আরো এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে কি কি অংশ রয়েছে লিখে দিই। ডান খণ্ডক যকৃতের, এটা হয়ে আছে কি বাম খণ্ডক। ঠিক আছে, আচ্ছা, ওটা ডান খণ্ডক, এটা বাম খণ্ডক। বাম দিক থেকে যে নালিকাটা নেমে এসছে, এটাকে বলা হয় বাম হেপাটিক ডাক্ট, বাম হেপাটিক ডাক্ট বা বাম যকৃৎ নালিকাও তোমরা বলতে পারো বাংলায়। আর এই যে নালিকাটা নেমে এসছে, এটাকে বলবো আমরা ডান হেপাটিক ডাক্ট। হেপাটিক মানে হচ্ছে যকৃৎ, ডাক্ট মানে নালিকা। ঠিক আছে, ডান যকৃৎ নালিকা। এই 2টো নালিকা নেবে এসে একটা সাধারণ নালী তৈরি করলো, আর এইটাকে বলা হচ্ছে কি পিত্তথলি, পিত্তথলি। ঠিক আছে, তাহলে এই যকৃৎ থেকে যে এনজাইমগুলো তৈরি হচ্ছে বা যে উৎসেচকগুলো তৈরি হচ্ছে, মানে এগুলো কি পিত্তরস। তো এই পিত্তরস কি আসছে, এখান থেকে পিত্তরস সঞ্চিত হয়ে, পিত্তরস কোথায় জমা হচ্ছে, এই স্থানে পিত্তরস জমা হচ্ছে।
পিত্তরস, যেটা খাদ্য পরিপাক করতে কিন্তু হেল্প করবে। তো এই পিত্তরস কি হচ্ছে, পিত্তথলিতে জমা হচ্ছে, পরবর্তীকালে এই পিত্তথলি থেকে আবার যাবে। আর এইখান থেকেই শুরু হচ্ছে কি আমাদের আবার এইখান থেকে আরেকটা অঙ্গ শুরু হচ্ছে, যার নাম হচ্ছে অগ্নাশয়। এটা হয়ে যাচ্ছে কি অগ্নাশয়। অগ্নাশয় এখান থেকে রয়েছে। আর অগ্নাশয়ের মধ্যে থাকা যে নালীপথ, অগ্নাশয়ের মধ্যে দিয়ে একটা নালী, সেটা আবার এর সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, এই পিত্তনালীর যে নালী সেটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। তার ফলে এখান থেকে এই যে নালীটা কানেক্টেড ছিল, এটা কোথায় ঢুকবে, এটা তো ঢুকবে ক্ষুদ্রান্তে, তাই না? ক্ষুদ্রান্ত আমি যদি দেখাই, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, আর এর মধ্যে দিয়ে এই নালীটা ভেতরে প্রবেশ করছে। আর এদিকে অগ্নাশয়ের যে নালীটা, সেও কিন্তু এখান থেকে এর মাধ্যমে প্রবেশ করছে, একসাথে উন্মুক্ত। তাহলে অ্যাকচুয়ালি এতটা থাকে না, এখানেই তো উন্মুক্ত, তো অগ্নাশয়ের মধ্যে যা যা রয়েছে তাও কিন্তু এই অগ্নাশয় রস এখানে নির্গত হয়ে যাচ্ছে। তার সাথে এখানে কি আসছিল, পিত্তরসও আসছিল। তাহলে পিত্তরস, অগ্নাশয় রস সব কোথায় প্রবেশ করলো, ক্ষুদ্রান্তে প্রবেশ করলো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের যকৃতের কাজ। তাহলে যকৃত থেকে পিত্তরস খরিত হয়, যে পিত্তরস বিভিন্ন ধরনের খাদ্য মানে প্রোটিন, ফ্যাট, এই ধরনের খাদ্যগুলোকে পরিপাক করতে সাহায্য করছে। সেমভাবে অগ্নাশয় থেকেও কি তৈরি হচ্ছে, অগ্নাশয় রস তৈরি হচ্ছে। এই দেখো অগ্নাশয়, দেখেছো? এই দেখো পিত্তথলি রয়েছে, পিত্তথলি থেকে এই যে নালীটা এলো, আর এদিকে অগ্নাশয়ের মধ্যে থাকা এই যে নালীটা এখানে কানেক্টেড হয়ে যাচ্ছে, কানেক্ট হয়ে এটা কোথায় খুলেছে, ক্ষুদ্রান্তের মধ্যে খুলেছে। ঠিক আছে? তাহলে অগ্নাশয় থেকে কি কি খরিত হয়, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস খরিত হয়, আর এগুলি প্রোটিন, ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়, এছাড়াও অগ্নাশয়কে আমরা জানি কি, অগ্নাশয় মিশ্র গ্রন্থি বলা হয়, তাই না? অগ্নাশয় এক প্রকার মিশ্র গ্রন্থি। যেমন উৎসেচক ক্ষরণ হচ্ছে, উৎসেচক ক্ষরণ হয়ে নির্দিষ্ট নালী পথে যাচ্ছে, তেমন এখান থেকে ইনসুলিন, গ্লুকাগন, হরমোন খরিত হয়, যেগুলো কোনো নালী পথে না, সরাসরি রক্তে মিশে যায়, সেগুলো, সেই জন্য কি বলা হয়, এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়। মানে এখান থেকে ইনসুলিন, গ্লুকাগন নামক হরমোন খরিত হয়, যা সরাসরি রক্তে মেশে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম, এখান থেকে অগ্নাশয় রস মানে উৎসেচক খরিত হচ্ছে, উৎসেচক খরিত হচ্ছে প্লাস হরমোন খরিত হচ্ছে, তাই না? উৎসেচক হরমোন দুটোই খরিত হচ্ছে বলে একে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। বোঝা গেল? আশা করি বোঝা গেল। দেখো অগ্নাশয় হয়ে গেল, আর আমাদের দুটো গ্রন্থি রয়েছে, পাক গ্রন্থি আর কি আন্তরিক গ্রন্থি। পাক গ্রন্থি কোথায় থাকে, এই দেখো পাকস্থলী, স্টামাক। তো স্টামাকের যে প্রাচীর রয়েছে, ধরো এই যে পাকস্থলীর এটা প্রাচীর, ঠিক আছে? এই প্রাচীরের মধ্যে দেখো এরকম ছোট ছোট প্রচুর কোষ দেখতে পাওয়া যায়, এই ছোট ছোট গ্রন্থি দেখতে পাওয়া যায়। এই গ্রন্থিগুলোকে বলা হচ্ছে কি, এই গ্রন্থিগুলোকে কি বলা হচ্ছে, পাক গ্রন্থি বলা হচ্ছে। ঠিক আছে? এবার এই পাক গ্রন্থির মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কোষ রয়েছে, তার মানে আলটিমেটলি এটা কিসের স্ট্রাকচার, ধরো আমি যদি পাকস্থলীটাকে এরকম বড় করে দেখাই, এই হচ্ছে পাকস্থলী, এই পাকস্থলীর প্রাচীর ঠিক এই জায়গাটা, এই এরিয়াটাকে আমি একটু কেটে দিলাম, দিয়ে এই জায়গাটা আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম করে দেখালে কেমন দেখা যাবে এই জায়গাটা, ধরো নিচে যে মাংসল অংশটা রয়েছে, এরকম অংশ রয়েছে, আর
এর বাইরে ওপর দিয়ে এরকম প্রচুর এরকম গ্রন্থি প্রেজেন্ট রয়েছে, এরকম গ্রন্থি প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। আর ওপর থেকে একটা হালকা মিউকাস লেয়ার তৈরি হয়েছে, মিউকাস ক্ষরিত হচ্ছে। এবার এই যে জায়গাগুলো রয়েছে, এই যে জায়গাগুলো রয়েছে, এটা দিয়ে দেখাই, এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের কোষ উপস্থিত, তাই না? এই গ্রন্থির গায়ে এই যে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, কি কি ধরনের কোষ রয়েছে? চিপ সেল, প্রধান কোষ রয়েছে, তারপরে প্যারাইটাল কোষ রয়েছে, তারপরে মিউকাস কোষ রয়েছে যেগুলো মিউকাস ক্ষরণ করছে, তারপরে আবার কিছু অক্সিনোটিক কোষ রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের কোষ কিন্তু এখানে রয়েছে। মিউকাস ক্ষরণ করে কেন? কারণ এখান থেকে HCl ক্ষরিত হয়। পাকস্থলী থেকে HCl ক্ষরিত হলে পাকস্থলীর প্রাচীর ক্ষতিগ্রস্ত হবে। তো সেই HCl এর হাত থেকে বাঁচানোর জন্য মিউকাস ক্ষরিত হয়, যাতে পাকস্থলীর প্রাচীরটা কিন্তু বেঁচে যায়, ঠিক আছে। তারপরে এই জায়গা থেকে আরও কি কি এনজাইম তৈরি হয়? বিভিন্ন ধরনের এনজাইম, উৎসেচক তৈরি হয়ে পাকস্থলীর মধ্যে আসছে, যেগুলো খাবারকে পরিপাক করতে সাহায্য করে। যেমন কি কি উৎসেচক রয়েছে? পেপসিন, এই যে পেপটিক কোষ রয়েছে, পেপটিক কোষ থেকে পেপসিন ক্ষরিত হয়, যে পেপসিন প্রোটিনকে পরিপাক করতে হেল্প করে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে পাক গ্রন্থি, যেটা পাকস্থলীর প্রাচীরে উপস্থিত। আর লাস্ট রয়েছে আন্তরিক গ্রন্থি, যেগুলো ক্ষুদ্রান্তের প্রাচীরে উপস্থিত। এই ধরো ক্ষুদ্রান্তের প্রাচীর, এইটা ধরো ডিওডিনাম, এটা কি ডিওডিনাম, আর তারপরে এসে কি কি তৈরি হচ্ছে? ইলিয়াম তৈরি হচ্ছে, এটা ইলিয়াম, ইলিয়ামের প্যাচ। এবার এইসব জায়গায় কি বলেছি আমি? ভিলাই উপস্থিত। তো ডিওডিনামের মধ্যে এরম বেশ কিছু ভিলাই উপস্থিত, সেমভাবে এরম ভিলাই উপস্থিত। আর এই ভিলাইয়ের গায়ে দেখছো কতগুলো কোষ? এইটা ধরো একটা ভিলাই, এর মধ্যে কতগুলো কোষ রয়েছে? গোবলেট কোষ রয়েছে। গোবলেট কোষ কি ক্ষরণ করে? মিউসিন ক্ষরণ করে। গোবলেট কোষ কি ক্ষরণ করে? মিউসিন ক্ষরণ করে। আর এছাড়াও এর মধ্যে অক্সিনোটিক কোষ থাকে, প্যানেথ কোষ থাকে, আর্জেন্টফিন কোষ থাকে, বিভিন্ন ধরনের কোষ। এবার এখানে আন্তরিক গ্রন্থির মধ্যে দু রকমের গ্রন্থি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ব্রুনারের গ্রন্থি, আর একটা হচ্ছে ব্রুনারের গ্রন্থি, আর একটা হচ্ছে লিবারকুনের গ্রন্থি। লিবারকুনের গ্রন্থি। ব্রুনারের গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়? এই ডিওডিনামে দেখতে পাওয়া যায়। ডিওডিনামের এই যে খাঁজগুলো রয়েছে, কোন খাঁজগুলো? এই যে খাঁজগুলো রয়েছে, এই জায়গায় কি দেখতে পাওয়া যায়? ব্রুনারের গ্রন্থি দেখতে পাওয়া যায়, যেখান থেকে বিভিন্ন উৎসেচক কিন্তু ক্ষরিত হচ্ছে। আর লিবারকুন, ক্রিপ্টস অফ লিবারকুন কাকে বলা হচ্ছে? এই যে লিবারকুনের গ্রন্থি ইলিয়ামের মধ্যে রয়েছে। সাপোজ ধরে নাও এই যে রয়েছে না, তো এইগুলোকে বলা হচ্ছে লিবারকুনের গ্রন্থি। এই জায়গাগুলো, এখান থেকে কি ক্ষরিত হচ্ছে? এখান থেকে বিভিন্ন উৎসেচক বা আন্তরিক রস সেগুলো কিন্তু ক্ষরিত হয়। তো এটা হচ্ছে লিবারকুনের গ্রন্থি। বোঝা গেল? তাহলে ক্ষুদ্রান্তের ভিলাই, এইগুলোই হচ্ছে ভিলাই, সেই ভিলাইয়ের মধ্যে দিয়ে কিন্তু এই বিভিন্ন গ্রন্থিগুলো উপস্থিত। আর এগুলো থেকে বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরিত হয়, যেগুলো খাদ্য পরিপাকে হেল্প করে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র গেল। এরপরে পরিপাক পদ্ধতি আমরা পড়ব। পরিপাক পদ্ধতি আমরা এরপরে নেক্সট ভিডিওতে কিন্তু কমপ্লিট করব। তো আজকে এই পর্যন্তই পড়া থাকলো। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর একদম কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো। টাটা প্রত্যেককে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।